চেয়ে দিকে একটা জলপরি, যেন নীল শাড়িতে পৃথিবীতে অবতরণ করছে। আসলে নীল শাড়িতে পাখি কি এর আগেও দেখেছি, তবে আজকে মনে হচ্ছে একটা মায়া কাননী তার মায়া ভরা ছলছল লাখি নিয়ে চেয়ে রয়েছে আমার দিকে। রাজ, কি দেখছো এমন করে? না, হঠাৎ শাড়ি বলতে তো তাই। কেউ তো আর আগের মতো শাড়ি পরিয়ে দেয় না, তাই কষ্ট হলেও আজ শাড়ি পরে আসলাম। হঠাৎ শাড়ি পরিয়ে দেওয়ার কথা মনে পড়ে গেল কলেজ অনুষ্ঠানের কথা। যেদিন পাখি জিদ ধরেছিল তাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য, এটা ভেবে মনে মনে হাসছি। কি রাজ, এমনভাবে চুপ করে গেলে কেন? না, শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে। ও রাজ, সত্যি বলছো? এই যে মিস্টার রাজ আর মিসেস পাখি, এইটা একটা বাসা, কোনো পার্ক নয়, বুঝলেন? প্রেমালাপ করেন তার জন্য পার্ক আছে। ভাবি, কি বলছেন এইসব আপনি? যা বলছি সবই ঠিকই বলছি। আর হ্যাঁ, আপনার কিভাবে সাহস হয় ভাবি ডাকতে? আপনাকে না রাজ বিয়ে করেছে? বিয়ে করলেই কি মন পাওয়া যায়? আর রাজের মতো এতিমকে করুণা করা যায়, স্বামী ভাবা যায় না। কি বলছেন? আপনি না একটা মেয়ে? এইসব কেমনে বলছেন? শোনেন মিস পাখি, এটা আমার ব্যক্তিগত বিষয়, আর এই বিষয়ে তোমার মতো থার্ড ক্লাস মেয়ে যেন নাক না গলায়। চলো তো পাখি, তোমাকে না বলেছিলাম আমার বাসায় না আসতে। চলো। এদিকে কথার দিকে চেয়ে দেখি মনে হচ্ছে রাগে সাপের মতো ফুঁসছে। এদিকে অফিসে এসে একটা গুরুত্বপূর্ণ ফাইলের কাজ করছি, হঠাৎ এমন সময় পিয়ন এসে বলল, স্যার এমডি ম্যাম আপনাকে ডাকছেন। আচ্ছা তুমি যাও, যে বলো, আমি আসতেছি। জি স্যার। এদিকে অফিসের গুরুত্বপূর্ণ একটা ফাইলের কাজটা শেষ করে, ম্যাডাম আসবো? হ্যাঁ রাজ, আসো। জি ম্যাডাম। সিট ডাউন প্লিজ। থ্যাঙ্কস ম্যাডাম। কী জন্য রেখেছেন? আচ্ছা রাজ, আমি কি তোমার সাথে ব্যক্তিগত কিছু কথা শেয়ার করতে পারি, তুমি যদি কিছু না মনে করো? জি ম্যাডাম, কিছু বলার থাকলে বলতে পারেন। জানো রাজ, কালকে তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, রায়শাকে নিয়ে অনেক কষ্ট হয়েছে তোমার, সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কি বলছেন ম্যাডাম? কেন আমি বিরক্ত বোধ করব? ওই যদি আমার মেয়ে হতো তাহলে? এদিকে মেয়ের কথা শুনে ম্যাডাম কেমন জানি করুণ চোখে তাকালো। আচ্ছা, আমরা দুইজন সমবয়সী, তাই তুমি আমাকে তুমি করে বলতে পারো। ম্যাডাম, আপনি তো মালিক আর আমি কর্মচারী। সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। আচ্ছা রাজ, আজ থেকে আমরা ফ্রেন্ড। আর আমি মনে করি একটা প্রতিষ্ঠানের উন্নতির জন্য মালিক আর কর্মচারীর বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকা প্রয়োজন। আচ্ছা ম্যাডাম। আবারও ম্যাডাম বলতেছো? আচ্ছা সরি অপরাজিতা। ঠিক আছে। আচ্ছা রাজ, লাঞ্চটা আমরা একসাথে করব কেমন? মহারানী আসতেছে, বললো ওর বাবা এর সাথে লাঞ্চ করবে। আচ্ছা ঠিক আছে, এখন আসি কেমন? আচ্ছা ঠিক আছে। এদিকে ট্যাক্সির কাছে এসে একটা শখ খেলাম। দেখি কয়েকটা গোলাপ, তার নিচে রঙিন খাম। তাই ফুলগুলো সরিয়ে রঙিন খামটা খুলতে দেখলাম একটা চিরকুট। মনে মনে ভাবছি, চিরকুটটা আবার কে দিল? কেউ নেই তো। পাশের ট্যাক্সি পাখির দিকে চেয়ে দেখি পাখি মনোযোগ সহকারে কাজ করছে। এদিকে কিছু ভাবতে পারছি না, তাই চিরকুটটা খুলতে খুলতেই নীল কালিতে লেখা মেঘের তরঙ্গে বৃষ্টির সুরে স্মৃতিপটে ভাসে এই দিন। কল্প পাখার ফর করে বেড়ানো সেই স্বপ্ন রঙিন। নীলাপ গগন জুড়ে চলছে সেথা রঙিন মেঘের খেলা। অচিন পথে চলছে শেষে কত অচেনা স্বপ্নের ফেলা। জীবনের আঁকিয়ে খেয়া পথঘাটে ছিল কত লেনা দেনা। জানি না কৌফু মিটিবে স্বপন, শেষ হবে আনাগোনা। স্বপ্নের নীড়ে মনের ক্যানভাস জুড়ে ঘটাচ্ছে কালো আধার। মনে চিঠির নিচে একটা নাম, তাও এমনভাবে কাটছে মনে হচ্ছে অনুবীক্ষণ দিয়ে দেখলেও বোঝা যাবে না। ভাবলাম কে লিখতে পারে এই চিরকুটটা। বাবাই বাবাই, এই দেখো তোমার মহারানী এসে পড়েছে। এদিকে চিরকুটটা পকেটে রেখে বললাম, ও তাই বুঝি, মহারানী চলে এসেছে। মহারানী চলে এসেছে, কিন্তু মহারানীর মন খারাপ। কেন? মহারানীর মন খারাপ কেন? তুমি পচা, তুমি জানো না মহারানী মাটিতে থাকে না? তুমি এখনই আমাকে কোলে নাও আর পাপড়ি দাও, তাহলে মহারানীর মন
ভালো হবে। ও ও ও তাই বুঝি মহারানী। এই বলে রাইসাকে কোলে নিয়ে পাপ্পি দিয়ে বললাম, মহারানী বাবাইকে দিবে না? হুম। না, বাবাই বাবাই। তোমার ডেস্কে গোলাপ ফুল কেন? হুম হুম হুম। না মা, ফুলগুলো ভালো লাগছে তো, তাই এনে রাখছি। হুম, বুঝেছি। মাকে দিবা, তাই না? হুম। আর লজ্জা পেতে হবে না। শোনো বাবাই, মমকে বলছি আমরা একসাথে লাঞ্চ করব। তখন মমকে তুমি ফুল দিবা, কেমন? মহারানী ফুল না দিলে হয় না? না না, হবে না। মমকে তুমি ফুল দিবা, নইলে আরে। আর শোনো, সারপ্রাইজ হিসেবে ফুলগুলো আমার কাছে থাকবে। লাঞ্চের সময় আমি ফুল বের করে দিব। মনে মনে ভাবছি, ফুলগুলো দিল, ফুলগুলো না দিলে এমন বিপদে পড়তে হতো না। বাবাই, কথা বলো না কেন? আচ্ছা মহারানী, ঠিক আছে। হুম, আমার বাবাইটা কত ভালো। এই যে মহারানী, বাবাকে পেয়ে মমকে ভুলে গেছো তাই না? হুম, আমার বাবা কত ভালো। অবশ্যই তুমিও ভালো। হয়েছে হয়েছে, আর বাবার প্রশংসা করা লাগবে না। আসো লাঞ্চ করতে। এইদিকে লাঞ্চ টেবিলে বসে আছি, হঠাৎ রাইসা বলে উঠল, মম, তুমি চোখ বন্ধ করো। বাবাই তোমাকে একটা গিফট দেবে। মা, চোখ বন্ধ করা ছাড়া কি গিফট নেওয়া যায় না? চোখ বন্ধ করতে বলছি, চোখ বন্ধ করো, নইলে তোমাদের দুজনের সাথে আরি। আচ্ছা, চোখ বন্ধ করলাম। বাবাই, এই নাও, মাকে দাও। এদিকে কি আর করব, ফুলগুলো রাইসার হাত থেকে নিয়ে অপরিচিতকে দিতেই হলো। এদিকে ফুলগুলো দিয়ে নিজের কাছে কেমন জানি লাগতেছে। কি মজা, কি মজা। মম, তুমি চোখ খোলো। এদিকে অপরিচিতা চোখ খুলেই অবাক হলো। মনে হচ্ছে এক চিলতে রোদ এসে অপরিচিতার মুখে ফর করছে, আর বাইরে প্রচণ্ড রিমঝিম বৃষ্টি হচ্ছে। অপরিচিতা ফুলগুলো হাতে নিয়ে কিছু বলতে চাচ্ছে, তার আগেই বললাম, চলো লাঞ্চ করি। ঠিক আছে, খাওয়া শুরু করো। এই যে মহারানী, খাবার নিয়ে বসে থাকতে নেই। না, তোমরা দুজন আজ আমাকে খাইয়ে দেবে। সাথে মম তুমি বাবাইকে, বাবাই তুমি মমকে। এদিকে রাইসার মুখে খাবার তুলে দেওয়ার পর দেখি অপরিচিতা মুখে খাবার তুলে দিতে চাচ্ছে আমাকে। এদিকে খাবারটা মুখে দিতে দেখি কথার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এদিকে কথাকে এই মুহূর্তে দেখব তা ভাবি নাই, তাই জিজ্ঞেস করলাম, কি এমন হাঁপাচ্ছেন কেন? রাজ, আমার সাথে চলো, বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে। এদিকে কথার কাছে মামা মামির অ্যাক্সিডেন্টের কথা শুনে মুহূর্তের মাঝেই মনের মাঝে কালবৈশাখী ঝড় বয়ে গেল। যে মামা মামি বাবা মার মতো লালন পালন করছে, আজ তারা হসপিটালে। এদিকে খাবার টেবিল থেকে উঠে কথাকে নিয়ে রওনা দিলাম। বাবাই, বাবাই তুমি ওই মেয়ের সাথে কই যাও মমকে রেখে? এদিকে রাইসের মুখে বাবাটা কথা শুনে কেমন জানি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। না মহারানী, আমার একটু দরকার আছে। এই বলে কথাকে নিয়ে চলে আসলাম হসপিটালে। এসে দেখি মামা মামির তেমন কিছুই হয়নি, তাই তাদের জন্য ফলমূল কিনে দিয়ে অফিসের একটা মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য কথাকে রেখে অফিসে চলে আসলাম। এদিকে অফিসের মিটিং শেষ করে যখনই বের হব তখনই পাখি বলল, স্যার, আমাকে নিয়ে যাবেন না? চলো, না নিয়ে যাবার কি আছে? তা না হয় বলছি না, তবে আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এত প্রশংসা না করে চলো। তোমাকে একটা কথা বলবো। বলো, কি বলবা? চলো না, আজকে নদীর ধারে যাই। না, আজকে অনেক টেনশনে আছি, অন্যদিন। আমি তোমার বন্ধু হিসেবে যেতে চাই, প্লিজ চলো না। আচ্ছা ঠিক আছে, বলে চলো। জানো রাজ, আমার আজ খুশিতে তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। করোনা করছো কি? কথাটা বলতে না বলতেই জড়িয়ে ধরতে কি আছি? ওই, তোমার লজ্জা শরম কিছুই নাই। রাস্তায় সবাই কেমন করে চেয়ে আছি। পেছন দিকে তাকাতেই দেখি কথার মামা মামিকে বাসায় নিয়ে যাচ্ছি। মনে মনে ভাবলাম,
দেখে ফেলো নাকি? আর পাখিটাও কেমন সবার সামনে রাস্তায়। কি বললা? লাজ শরম মানে? হুম, আমি কি অন্য ছেলেকে জড়িয়ে ধরছি নাকি যে লাজ শরম পাবে? আর লোকে দেখলে কি হব? তাই বলে এমন ভাবি আগের স্বভাব চাই না, জানো না? আমার একটা রাজকুমারী আছে, আমার সমস্ত ভালোবাসা তার জন্য। জানি, কথায় কথায় বলছে যে কিনা এতিম ছাড়া কথা বলে না, সে আবার রাজকুমারী। চরিত্র ঠিক আছে কিনা সন্দেহ। তোমার কিভাবে সাহস হয় আমার স্ত্রীর সম্পর্কে বাজে কথা বলার? কেন? আরো মারো। একটা পারলে কেন? আমি তোমাকে ভালোবাসি, বুঝলা? পাখি, কেন বোঝো না? তোমাকে ভালোবাসা কোনোভাবেই সম্ভব নয়। আমার মনের আকাশটাতে শুধু একজনই বিচরণ করে, আর কাউকে স্থান দেওয়া যাবে না। আমি তো তোমার পায়ের নিচে স্থান পেতে চাই। চাই কথার দেওয়া সব কষ্টগুলো ভুলিয়ে দিতে। দিবে কি একটু ঠাঁই? শোনো, তুমি কি চাও? তোমার সাথে আমার বন্ধুত্বটা নষ্ট হোক? যদি না চাও, আর কখনো ভালোবাসার কথা বলবা না। এই কথা বলে বাসায় চলে আসলাম। হ্যালো সজীব বাবু, আমি আর পারতেছি না। তুমি কোন দিন আসবে? তুমি কি আমায় একটুও ভালোবাসো না? আমাকে কি একটুও মিস করো না? আমি লুচ্চা ওই এতিম ছেলেটার সাথে আর থাকতে পারতেছি না। বাবুনি, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কি করব বলো? আসতে আসতে আরও 15 দিন সময় লাগবে। জানো, এখানে থাকতে আমারও খুব কষ্ট হচ্ছে। প্রতিনিয়ত মিস করছি আমার বাবুনিটাকে, মিস করছি। আর শুনো, যত তাড়াতাড়ি পারো ওই কি জানি নাম, রাত ছেলেটাকে ডিভোর্স দিবা, কেমন? ও আমার লক্ষ্মী বাবু, তুমি টেনশন নিও না। তুমি আসার আগেই ওই এতিমকে ডিভোর্স দিয়ে দেব। এখন রাখি বাবু, মিস ইউ সো মাচ। ওকে বাবুনি, রাখি এখন। মিস ইউ টু। এদিকে রুমে আসতেই জানিস, তোকে একটু হলেও ভালো ভাবতাম, কিন্তু তুই তো এতটা লুচ্চা, আগে জানতাম না। বিয়ে করেছিস, বউ আছে, সাথে একটা কিউট বাচ্চা আছে, তাও কেন তুই আমাকে বিয়ে করলি? বাবাকে বলে দিলেই তো পারতি তুই আমার দেহ চাস। এই নে লুচ্চা, যা করার কর। জন্মের ঠিক নাই মনে হয়, নইলে বউ রেখে এত সুন্দর বাচ্চা রেখে কেউ অন্য একজনকে বিয়ে করে? বন্ধ করুন আপনার ওই দেহ, আমার প্রয়োজন নেই। কি ভাবেন নিজেকে? সিনেমার নায়িকা? তাহলে ফুল। আর আপনার চেয়ে রাস্তার মেয়েও ভালো আছে। যার জন্মের ঠিক নেই, এতিম, সে আবার নীতি কথা বলে। ওই মেয়েটা তোকে বাবাই বলে ডাকলো কেন? অনেক বলছেন, শোনেন। তাহলে রাইসাকে আমার মেয়ে বুঝলেন? আর অপরিচিতা আপনার চেয়ে অনেক ভালো। তা ওকে বিয়ে করছিস আর আমি খারাপ? তো আমাকে কেন বিয়ে করছিস? তোর জন্য, শুধু তোর জন্য, তোর মতো একটা এতিমের জন্য সজীবকে হারিয়ে ফেলতে চেয়েছি। জানিস সজীব কত ভালো? আমার সব জেনেও আমাকে বিয়ে করবে। তুই আমাকে আগামী 15 দিনের মধ্যে ডিভোর্স দিবি। আর একটাবার বাজে কথা বলবেন না। আগে জানতাম আল্লাহর পবিত্র কালামের জোরে নাকি প্রেমহীন জীবনেও নাকি বসন্তের হাওয়া বয়। আর আপনি বিয়ের রাতে আমাকে ডিভোর্স দিতে বলছেন? একটা রাত পরে কেউ বিয়ে করলেও হয়তো তার মুখেও কথাটা বলতে বাধ্য। ও, আমি তো ফুরিয়ে গিয়েছিলাম। আপনি সজীবকে ভালোবাসেন। শোনেন, যে পর্যন্ত ডিভোর্স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আমার স্ত্রী। তোর কিভাবে সাহস হয় আমাকে স্ত্রী ভাবতে? আর শোন, সজীবকে ভালোবাসি, কিন্তু ও আমাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। আর শোন, তোর মতো এতিম আমার পায়ের জুতোর সমান। আর হ্যাঁ, আজকে দেখলাম প্রকাশ্যে দিনের বেলায় তুই পাখি নামে একটা মেয়েকে জড়িয়ে ধরে আছিস, তারপরও অন্যকে রাস্তার মেয়ে বলছিস। শোন, আমি তোর ছায়াটাও দেখতে চাই না। এদিকে কথায় চর করে মাথাটা নিচের দিকে নিয়ে মনে মনে ভাবছি, তাই তো আমার মতো একটা এতিম ছেলের কথার মতো লন্ডনে পড়াশোনা করা মেয়ের সাথে চাই কেমনে? কি ভাবছিস এতিম ছোট লোক? শোন, কখনো আমার বেডরুমে আসবি না। তোকে দেখলে আমার ঘৃণা লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি যাই বলবেন তাই হবে। আর হ্যাঁ, ডিভোর্সটাও পেয়ে যাবেন। এই বলে রুম থেকে চলে আসলাম। রাতের ডায়েরিতে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো দেখলাম। হঠাৎ ডায়েরির মাঝখান থেকে নূপুর বের হতেই মনের মাঝে কেমন জানি ঝড় হয়ে গেল। মনে পড়ে গেল সেই দিনের কথা। রাজ, আমি তো চলে যাচ্ছি। এই নাও নূপুর, এটা সব সময় সাথে রাখবা। মনে হবে আমি তোমার সাথেই আছি।
শুয়ে শুয়ে কথাগুলো ভাবতে ভাবতে দু চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নামতে শুরু করলো। নূপুরটাকে বুকের কাছে রেখে বলতেছি, কি অপরাধ করেছি আমি, যার জন্য তুমি আমাকে কষ্ট দিচ্ছ? কেন বুঝতেছো? তুমি আমার সাদা মেঘা, তুমি আমার দীঘির জলের পদ্ম, তুমি আমার স্বপ্ন সাধনা। কিন্তু আজ সেইগুলো স্বপ্নের মতো। আজ তোকেই বা কি বলছি, তুই তো আমার কথা না। তার দেয়া আমি একটা নূপুর শেষ সম্বল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। সকালে ঘুম থেকে উঠতেই দেখি 11টা মিস কল, তাই কল ব্যাক দিতেই হ্যালো, কে ফোন দিয়েছেন? রং নাম্বার। বলে রেখে দিল। তাই আবার ফোন দিলাম। মহারানী ফুল হয়ে গেছে। দেখো আমি কান ধরেছি, সত্যি তোমার বাবাইটা পচা। বাবাই, তুমি কান ধরো না, কারণ তুমি কান ধরলে তো আর দেখতে পারবো না। আর হ্যাঁ বাবাই, তুমি সত্যি অনেক ভালো, আর কখনো পচা বলবো না। আচ্ছা ঠিক আছে, আর হবে না কেমন? এখন রাখি মহারানী। শোনো, আমাদের বাসায় এসো, আজ লাঞ্চ করবে কেমন? নইলে আমি খাবো না কেমন? মমকে বলে রেখেছি বাবা। আচ্ছা মহারানী ঠিক আছে, বলে ফোনটা রেখে অফিসের জন্য রেডি হয়ে মনে মনে ভাবছি, আজ হঠাৎ কথার কি হলো? দরজা লক করা। একবার ভাবলাম ডাক দিব না, কিন্তু কেন জানি কয়েকবার ডাকার পরও কোনো কথা আসছে না ভেতর থেকে। তাই আমার কাছে ডুপ্লিকেট চাবি দিয়ে লক খুলতে দেখি কথা বিছানা থেকে নিচে পড়ে আছে। তাই দৌড়ে গিয়ে বিছানায় তুলতেই সময় কথার গায়ে হাত পড়তে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে। এদিকে প্রচণ্ড জ্বরে কথা সেন্সলেস হয়ে গেছে। তাই কি করব, বিছানায় তুলে মাথায় পানি দিলাম, তাও দেখছি কথার জ্ঞান ফিরেনি। কিন্তু না ভাবতে পেরে একটা অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে গেলাম। এদিকে জ্বর 104 ডিগ্রি আপ করে গেছে। ডক্টর বলল কথা কি কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। কথা কি ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে। শুনলাম কালকে নাকি কথা কি কেবিনে নিয়ে যাবে। এই যে মিস্টার, আপনি পেশেন্টের কি লাগেন? জি, আমি ওনার কথাটা বলতে গলাটা ধরে এলো। কি বলছেন না যে, কি লাগেন পেশেন্টের? জি, আমি ওনার হাজব্যান্ড। শুনেন, এই ওষুধগুলো বাইরে আছে, একটু জলদি নিয়ে আসুন। এই বলে প্রেসক্রিপশন ধরিয়ে দিল ডাক্তার। ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশনটা নিয়ে বাহির থেকে ওষুধগুলো নিয়ে একটা ডাক্তারের কাছে এলাম। শুনেন রাজ, আপনার স্ত্রীকে কেবিনে রিলিজ করা হয়েছে, আপনি এখন যেতে পারেন আপনার স্ত্রীর কাছে। এদিকে ডাক্তারের কথা শুনে কথার বেডের কাছে যেতেই দেখি একটা পূর্ণিমা চাঁদে যেন গ্রহণ লেগেছে। চাঁদটি যেন তার সমস্ত জ্যোৎস্না হারিয়ে কেমন মায়াবী লাগতেছে কথাকে। আমি এখানে কেন, আর আমি এখানে কিভাবে এলাম? কাল সকালে আপনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন, তাই আপনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। ডক্টর বলেছে আপনাকে 3 দিন হসপিটালে থাকতে হবে। সজীবকে বলেছিস আমার অসুস্থতার কথা? জি বলেছিলাম, আর মামা মামিকে জানাইনি। এমনি তারা অসুস্থ মানুষ, যদি চিন্তা করে। ঠিক আছে। নার্স এসে কথাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। এদিকে দেখি মায়াপুরীটা ঘুমিয়ে গেছে। হঠাৎ পকেটে থাকা ফোনটা বাজতেছে। এদিকে ফোনটা পকেট থেকে বের করে নাম্বারটা দেখি ঘড়ির দিকে তাকালাম। দেখি বিকেল 5টা বাজে। আর রাইসা তো বলেছিল যে আমার সাথে লাঞ্চ করবে, তাই ভয়ে ভয়ে ফোনটা ধরলাম। আর ফোনটা ধরতেই ফোনের ওপাশ থেকে, হ্যালো রাজ, তুমি কোথায়? প্লিজ বাসায় আসো। রাইসা দুপুর থেকে কিছুই খাচ্ছে না, রুমের দরজা বন্ধ করে রাখছে, দরজা খুলছে না। প্লিজ তুমি বাসায় এসো। হসপিটালে নার্সকে কথার দেখাশোনা কথা বলে একটা সিএনজি করে রাইসাদের বাসায় গেলাম। বাবা রাজ, কেমন আছো? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? শোনো রাজ, এটা অফিস না কেমন, আর আমাকে আঙ্কেল বলে ডেকো, তাহলেই খুশি হব। জি আঙ্কেল। শোনো রাজ, বইটা রাগ করেছে, দেখো তো বইটার রাগ ভাঙাতে পারো কি না। জি আঙ্কেল, আমি দেখছি। এই বলে রাইসার রুমের কাছে যেতেই রাইসা জানালার কাছে ছিল, সেখান থেকে চলে গেল ভেতরে। তাই ভয়ে ভয়ে ডাক দিলাম, মহারানী দরজাটা খুলো না প্লিজ। আমি কারো মহারানী না, বুঝলেন? আপনি চলে যান।
প্লিজ মামুনি, আমার কথা শোনো। আমি কারো কথা শুনবো না। আমার কথা তো কারো মনে পড়ে না। কে বলেছে মহারানীর কথা মনে পড়ে না? সব সময় মনে পড়ে। চাই পড়ে, তোমার সাথে কথা নেই। সত্যি, রাইসার বাবাইটা পচা, রাইসাকে কষ্ট দেয়। সাবধান, খুন করে ফেলবো। তাহলে মামুনি দরজাটা খোলো প্লিজ। না না, দরজা খোলা যাবে না। তাহলে আর কি করব? আইসক্রিম আর পুতুলটা আমার ছোট্ট আপি আদিবাকে দিয়ে দিই, কেমন? কথাটা বলতেই দেখি দরজা খুলে গেল। ওই বাবাই, কি বললা তুমি? মহারানীর জিনিস অন্যকে দিবা? এই বলে সামনে দৌড়ালো। কি করব? তুমি দরজা খোলো না, তাই আদিবাকে দিয়ে দিব। জানো, আদিবা আপুটা না অনেক সুইট, কত সুন্দর করে কথা বলে। আ করে কেঁদে দিল। রাইসার বলতে লাগলো, আদিবা সুইট না, ওই মিষ্টি কথার মাঝে আমি লবণ দিব, আর আমি পচা। যাও, তোমার সাথে কথা নাই। তোমার সুইট সুইট না, লবণ আপনি ওর কাছে যাও। আমি তো তোমার কেউ না। এই বলে আরো বেশি করে কাঁদতে লাগলো। এদিকে মিথ্যা বলেও তারও বিপদে পড়লাম। রাইসা তো কেঁদে একদম শেষ। তাই বললাম, কি বলেছি? আমার মহারানী পচা? আমার মহারানী কত ভালো। মহারানী, আদিবা নামে কোনো সুইট আপি নেই। তোমাকে রাগানোর জন্য বলেছিলাম, বুঝলা? আর কেঁদো না, তুমি কাঁদলে আমি কাঁদবো। না বাবাই, তুমি কাঁদবা না, কেমন? আর আমি অভিমান করব না। তুমি আমাকে কষ্ট দিবা না, বলো, প্রমিস করো। যদি আমাকে কষ্ট দাও তাহলে ওই নীল আকাশের সন্ধ্যা তারা হয়ে যাব। বলো বাবাই, আমাকে কষ্ট দিবা না? আচ্ছা মহারানী, এমন কথা কেন বলো? তুমি তোমার বাবাইকে রেখে কোথাও যেতে পারবে না, আর আমি প্রমিস করলাম মহারানীকে কষ্ট দিব না। ওকে, বলবো না। বাবাই চলো, অনেক ক্ষুধা লাগছে। খাইনি, সাথে মমও। জানো, আমি মমকে বলেছি বাবাই আসলে তুমি একটু পর আসবে। তুমি থাকলে বাবাইকে বকা দিতে পারবো না। ঠিক বলেছি না বাবাই? মহারানী, ঠিক বলেছ। মা, কোথায় গেলে? বাবার সাথে আর লুকোচুরি করো না। এখন আসো, খুব ক্ষুধা লাগছে। এদিকে রাইসার কথা শুনে অপরিচিতা আসতেই রাইসার একটা খেলনা গাড়িতে বাসতেই একটা শখ বুকের ওপর ভারী কিছু অনুভব করছি। এদিকে কোমরটা তো গেলেই, সাথে আঙ্কেল যদি দেখে। তাই যখনই উঠতে যাব দেখি অপরিচিতা কি মায়াবী চোখ নিয়ে করুণভাবে চেয়ে রয়েছে। জানি না এই কাজল কালো চাহনির মাঝে কি অজানা রহস্য লুকিয়ে আছে। তাই নিজে নিজে চোখটা সরিয়ে দিলাম। কি মজা, কি মজা! মা বাবাইয়ের উপর পড়ে গিয়েছে। এদিকে রাইসার কথা শুনে অপরিচিতাকে উঠতে বললাম। এদিকে অপরিচিতা উঠে কেমন জানি লজ্জায় লাল হয়ে গেল। সরি, তোমার কোথাও লাগেনি তো? না, লাগেনি। ফুলটা হয়েছে আমার, তাই সরি, আমার বলা উচিত ছিল। শুনেছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই সরি বলা লাগবে না। চলো বাবাই, মম তুমিও চলো, খাবো এখন। চলো। হঠাৎ খাবার টেবিলে রাইসাকে খাইয়ে দিবার সময় দেখি অপরিচিতা লজ্জায় লাল হয়ে আছে। লজ্জা পেলে যে মেয়েদের এত মায়াবী দেখায়, আজ না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। এদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 7টা বাজে। হঠাৎ কথায় মনে মনে পড়তেই মনটা জানি কেমন করে উঠল। তাই রাইসাকে পাপ্পি দিয়ে হসপিটালে এসে বললাম। এসে দেখি কথায় এখনো শুয়ে আছে। তাই কথায় বেডের কাছে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর কথার ঘুম ভেঙে যায়। তুমি এখানে কি করছো? কিছু না, ভালো লাগতেছে না, তাই বসে আছি। আপনি কিছু খাবেন? কথা আমার কথা শুনে হ্যাঁ সূচক জবাব দিল। তাই ছুরিতে রাখা একটা আপেল কেটে কথাকে দিলাম। এইভাবে কাটলো 3টা রাত, আর প্রতিটা রাত কথার পাশে বসে কাটিয়েছি। আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন আমার জীবনটাকে সুস্থতা দান করে। শুনেন মিস কথা, 7 দিন পর আবার আসবেন। কিছু টেস্ট করাতে হবে, আর এখন আপনারা বাসায় যেতে পারেন।
হসপিটাল থেকে রিলিজ হওয়ার পথে রাস্তার এক সাইডে দেখি জিম দাঁড়িয়ে আছে। তাই জিমের সাথে দেখা করে ওর পড়াশোনা আর ওর মার জন্য কিছু টাকা দিয়ে গাড়িতে করে বাসায় আসলাম। এই, তুমি কি করছো? এই শরীরের রান্নাঘরে কেন যাচ্ছ? কেন, কি হয়েছে? আমি রান্না করতে পারবো নিজেরটা, তাও তোর মতো এতিমের রান্না করা খাবার খাবো না। ঠিক আছে, শোনেন, আপনাকে আগামী 5 দিনের মধ্যে ডিভোর্স দিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। এদিকে শর্তের কথা শুনে কথা অনেকটা বিচলিত হয়ে পড়ে। কিছু বলছেন না যে? আচ্ছা বলো, কি এমন শর্ত? বাজে কিছু শর্ত দিবে না। সেটা আমার বিষয়, আপনি শর্তে রাজি কিনা বলেন। আচ্ছা বলো, এমন কি শর্ত? ওকে, প্রমিস? হ্যাঁ, প্রমিস। খুব বেশি কিছু না, এই 5টা দিন আমি চাই আমার সাথে স্ত্রীর মতো ব্যবহার করবে। কি বলছিস তুই? তোর মতো এতিমের সাথে রাত কাটানো আমার সম্ভব নয়। চুপ করবেন। আমি আপনার সাথে রাত কাটাতে চাইনি, এবং কি স্বামীর কোনো অধিকার ফলাতে চাইনি, কারণ আমি জানি একটা লন্ডন পড়ুয়া মেয়ের সাথে আমার তো এতিমের চায় না। তাহলে তুই কি চাস? শোনেন, আমি চাই 5টা দিন আপনার একটা বন্ধুর মতো সারাক্ষণ পাশে থাকতে। আর আপনি তো অনেক অসুস্থ। আর হ্যাঁ, আশা করি 5 দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন, আর 5 দিনের মাঝে আপনার ডিভোর্স লেটারটাও পেয়ে যাবেন। আচ্ছা, আমি তো শর্তে রাজি, কিন্তু তুই আমার সাথে স্বামিত্ব ফলাতে আসবি না। জি, আমি কখনো স্বামিত্ব ফলাতে আসবো না, কিন্তু আপনি আপনার শর্ত লঙ্ঘন করছেন। মানে আমি আবার কি শর্তের লঙ্ঘন করলাম? এখন থেকে তুই নয়, তুমি, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো খাবে। চলো। এদিকে বিয়ের প্রথম আজ আমরা দুজন মিলে ব্রেকফাস্ট করলাম। কেমন জানি ভালো লাগা কাজ করছে। ফোনটা পাচ্ছি, মোবাইলটা ধরতেই বাবাই, বাবাই, শুভ সকাল। তুমি কেমন আছো বাবাই? জি, মহারানী ভালো আছে। তোমাকেও শুভ সকাল। বাবাই, তুমি এত কিপটা কেন? তাই বুঝি মহারানী? তো আমি কি কিপটামি করলাম? তুমি কি বলবে আমায়? না, বলা যাবে না। প্লিজ বলো না মহারানী। তুমি আমাকে শুভ সকাল বললে, কিন্তু একটা পাপ্পিও দিলা না। আর মায়ের কথা তোমার মনেই থাকে না। তুমি মমের সাথে ফোনে কথা বলো না, এখন কথা বলবে কেমন? আর এখন সবার আগে আমাকে 2টা পাপ্পি দিবা। আচ্ছা মামনি, তোমাকে পাপ্পি দিচ্ছি। উম্মা উম্মা। কি মজা, কি মজা! বাবাই মমকে পাপ্পি দিয়েছে। বাবাই আর মম বোকা। এদিকে রাইসার কথা শুনে কি বলবো, ফোনের ওপাশ থেকে কোনো শব্দ আসছে না, শুধু রাইসার কথা শোনা যাচ্ছে। তাই ফোনটা কেটে দিলাম। কে ফোন করেছিল তোমায়? রাইসা ফোন দিয়েছিল। ও, তোমার নিয়ে, তাই না? জি। আচ্ছা আমি আসি, কেমন? লেট হয়ে যাচ্ছে অফিসের। দেখে যেও। অফিসে গিয়ে আজকেও আরেকবার শখ খেলাম। আজকেও কে জানে একটা গোলাপ আর একটা চিরকুট রেখে দিয়েছে। আমি বুঝতেছি না কি যাচ্ছে আমার ওপর দিয়ে। প্রতিদিন কে এমন করে ডেস্কে ফুল রেখে যায়। তাই ফুলগুলো সরিয়ে চিরকুটটা হাতে নিলাম। সেদিনের মতো চিরকুটে আজকেও কিছু লেগেছে। সবারই তো ইচ্ছে করে একজন কেউ হাতটা রাখো নিজের হাতের ভাঁজে, মেঘ হয়ে এসে অনন্তকাল আমারই থাকো। সবারই ইচ্ছে হয়, ইচ্ছে পূরণ করো। আমার কেন হয় না? একা এমন দুঃখ অনেক, দুজন কেন হয় না? রাজকুমার হিনা, রাজকুমারী। চিরকুটটা পরেই এদিক ওদিক তাকিয়ে দেখছি। পেছনের ডেস্কে পাখির দিকে তাকিয়েও দেখি পাখি মনোযোগ সহকারে কাজ করছে। রাজ, তুমি আমার ডেস্কে একটু আইসো যদি ফ্রি থাকো। ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। আচ্ছা রাজ, আমি তোমার চেয়ে ছোটই হব, আর তুমি আমার খুব ভালো একটা বন্ধু। তুমি করে বললেই খুশি হব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে। এদিকে অনলাইনে একটা মেইল বিদেশে পাঠিয়ে অপরিচিতা রুমে গিয়ে নক দিলাম। রাজ, ভেতরে আসো। ভেতরে এসে বসতেই রাজ, তোমাকে কিছু বলতে চাই। বিষয়টা ব্যক্তিগত, তারপরেও তুমি যদি কিছু না মনে করো তাহলে বলতে পারি। আচ্ছা তুমি বলো, কি এমন কথা? জানো রাজ, জন্মের পর আমার মেয়েটাকে কখনো এইভাবে হাসি খুশি দেখিনি।
যা এতদিন তোমার সাথে মিশে হাসি খুশি থেকেছে। জানো, মাঝে মাঝে অনেকটা দুষ্টুমি করে, যেমন আজ সকালে, যা কোনোভাবেই ভালো দেখায় না। আর আজকের সকালের বিষয়টার জন্য ক্ষমা পাত্রী। কি করব বলো, মেয়েটার মৃত্যুর দিন গুনতে হচ্ছে, তাই রাগ করে কিছু বলতেই পারি না। কি বলো তুমি এসব? অপরাজিতা যদি আমার মেয়ে হতো তাহলে এমন করলে আমি কি করতাম? শোনো, রাইসার মৃত্যুর কথা কখনো বলবে না। রাইসার কিচ্ছু হবে না। রাজ, বাস্তবকে আমাদের মেনে নিতেই হবে। কি করব বলো, কত জায়গায় খুঁজেছি, কোথাও কিডনি ম্যানেজ করতে পারিনি। শোনো অপরিচিতা, রাইসার কিছুই হবে না। আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, কেমন? সেটাই। বিকেলে অফিস শেষ করে যখন রওনা দিব, ঠিক তখনই কে যেন পেছন থেকে হাত ধরে ফেলল। তাই পেছনের দিকে তাকাতেই দেখি পাখি। ওই পাখি, কি ব্যাপার, হঠাৎ হাত ধরেছ কেন? কই ছিলা কালকে? অফিসে আসনি কেন? আমার বুঝি টেনশন হয় না? কি বলো? এইসব শুনে আবারও বলছি, তুমি আমার ভালো একটা ফ্রেন্ড, জাস্ট এতটুকুই। শোনো রাজ, আমি তোমার ফ্রেন্ড হই, তাহলে অপরাজিতা ম্যাডাম কি তোমার বউ হয়? অমনভাবে খাইয়ে দেওয়ার কথা বললো কেন? কি বলো তুমি? নেক্সট টাইমে আমার সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করবা না। ঠিক আছে, রাতে বুঝবা। মানে কি বলছো এসব? কিছু বুঝতেছি না। সময় হলে ঠিকই বুঝবা। রাতে বাসে এসে দেখি কথা শুয়ে পড়েছে। মনে মনে ভাবছি কথা কি খেয়েছে। ভাবতে ভাবতে ডাক দিলাম, কথা তুমি কি খেয়েছো? না, আমি খাইনি, তুমি খেয়ে নাও। কেমন মাথাটা জানি কেমন করছে। আমি কি তোমার রুমে আসবো? আচ্ছা আসো। এদিকে একটা ডিম ভাজি করে কথার জন্য খাবার নিয়ে গেলাম। কথা ওঠো, এই খাবার খেয়ে নিও, কেমন? তুমি খেয়ে নাও, আমি খাবো না। আমার হাতে ব্যথা পাইছি, তাই খাবো না। এদিকে কথার হাতের দিকে তাকাতেই দেখি ব্যান্ডেজ। মনে হয় অনেকটা কেটে গেছে, তাই বললাম, আচ্ছা তুমি হা করো, আমি খাইয়ে দিচ্ছি। না, বললাম তো আমার খিদে নেই। কথা এমন করো কেন? আমি বলছি হা করো। রাজ, বেশি হয়ে যাচ্ছে। কিন্তু কি জানি বলতে গিয়েও থেমে গেল। কথার শর্তে কিন্তু এই কথা ছিল না। আচ্ছা আমি হা করলাম, খাইয়ে দাও। এদিকে কথাকে খাইয়ে দিচ্ছি, হঠাৎ কথা বলে উঠল, তুমি খাবে না, সব আমাকেই খাইয়ে দিচ্ছ। জানো কথা, আমি অফিসে খেয়ে এসেছি। রাজ, তোমার চোখ বলছে তুমি মিথ্যা বলছো। আচ্ছা তুমি খেয়ে নিও, নাও, পরে আমি খাবো, কেমন? এদিকে খাওয়া দাওয়া শেষ করে ডায়েরিটা লিখছিলাম, হঠাৎ অপরিচিতা ফোন দেওয়াতে বারান্দায় চলে আসি। বারান্দাতে অনেকক্ষণ কথা বলাতে রাত অনেক হয়ে যায়। ঘুম জড়ানো চোখে বিছানায় আসতেই কি যেন আবছা আবছা দেখে যায়। কোলবালিশ মনে করে শুয়ে পড়তেই করে চিল্লানি দেয়। এদিকে কথাকে দেখলাম পাশের রুমে ঘুমিয়ে গিয়েছে, তাই নির্ঘাত এটা ফুট হবে, তাই ভয়ে চিল্লানি দিয়ে রুমের বাইরে এসে বলতে লাগলাম, ফুট ফুট। রাজ, কি হয়েছে? চিল্লাও কেন, কি হয়েছে? এদিকে কথাকে বললাম, জানো আমার রুমে না ফুট। কথাটা বলতে গলাটা ধরে এলো। মানে কি বলছো? ভূত মানে? আমার কিন্তু ভয় লাগছে। হঠাৎ এমন সময় আমার ঘরে কি জানি ভাঙার শব্দ হলো। এদিকে শব্দটা হতেই বুকে ফাড়ে কিছু অনুভব করলাম। দেখি কথা ছোট্ট বাচ্চার মতো আঁকড়ে ধরে আছে। অনেকক্ষণ নীরবতা। হঠাৎ করে কথা নিজেকে আমার বুক থেকে ছাড়িয়ে নিল। রাজ, ভূত থাকার কথা না তো, মনে হয় ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছো। চলো দুজন একসাথে তোমার রুমে যাই। আচ্ছা চলো, গুড আইডিয়া। এই বলে দুজনে রুমে গিয়ে দেখি একটা গ্লাস পড়ে আছে, তার সাথে একটা বিড়াল। রাজ, তুমিও না এখন ওকে ছোট যে বিড়ালকে দেখে ভয় পেতে হয়। তোমার ভূতটা হচ্ছে বিড়াল। এখন শুয়ে পড়ো আর চিল্লাচিল্লি করো না। আচ্ছা ঠিক আছে বলে রুমের দরজাটা লাগিয়ে শুয়ে পড়লাম। চোখে ঘুম আসতেই কে জানি মুখ চেপে ধরেছে। মনে হচ্ছে আজকেই আমার শেষ দিন। মনে মনে সূরা পাঠ করছি, কিন্তু কোনোভাবেই হাত সরাচ্ছে না। এভাবে ভূত দেখি বুকের ওপর চড়ে বসেছে, মনে হয় আজকেই শেষ। ছোটবেলা থেকেই ভূত পেতনির কথা শুনে ভয় পাই, আর আজ বুকে চড়ে বসেছে। হঠাৎ আবার মনে হচ্ছে ভূতের হাত নাকি শক্ত থাকে, এটা তো মনে হচ্ছে তোলার মতো। আবার অনেক পারফিউমে বের হচ্ছে, এটা ভূত মনে হচ্ছে না। তো হঠাৎ কানের কাছে ভূতটা আমাকে বলতেছে, একদম কথা বলবা না, যদি বলো তাহলে তোমাকে একেবারে মেরে ফেলবো। নিজেকে কি মনে করো?
আমি কি দেখতে খারাপ? দিনের বেলায় বলেছিলাম না রাতে বুঝবা। একটা শখ খেলাম, বুঝতে বাকি রইল না। এইটা পাখি। পাখি বলে যখনই চিৎকার দিব, মুখটা ধরে বলতে শুরু করলো, এই যে বাবু, কুল ডাউন। চিৎকার দিলে আপনার বউ কথাকে বলে দিব। রোজ রাতে আমাকে নিয়ে আপনি বাকিটুকু বুঝে নেন। এদিকে পাখির কথা শুনে হিরো থেকে চিরো বনে গেল। বৃষ্টি সেচা রাতেও গলা শুকিয়ে গেছে। কে কি বলবো, আল্লাহ তরি ফালাও। মেয়েরা এত বড় কোনটি হয় তা জীবনেও ভাবতে পারি নাই। মনে মনে ভাবছে, রাতে যদি আমার সাথে এই কোনটি মেয়েটা থাকে, নির্ঘাত আমাকে ছাপ করবে। এই কথা মনে করে বুকে থুতু দিলাম। এই যে রাজবাবু, কি ভাবছো? কথা বলো না কেন? কি বলবো তোমাকে? ভয় আমার পা কাঁপছে। উনি আছে কথা বলা নিয়ে। কি হলো বাবু, তোমার পা কাঁপছে কেন? আচ্ছা, কোথায় ছিলে এই 2 দিন? তোমাকে এত মিস করেছি। পাখি, তোমার পায়ে বয়ে প্লিজ বের হও আমার রুম থেকে। প্লিজ রক্ষা করো আমায়। ও মা, এমন কথা মুখেও আনবে না। জানো না, প্রেমিকের পায়ের নিচে প্রেমিকার নিরাপদ আশ্রয়স্থল। বুঝেছো? আল্লাহ পাপ দিবে এমন কথা বললে। আর কখনো বলবে না এমন কথা। আল্লাহ পাপ দিব না, তোমার মাথায় ঠাডা ফালাইব। আবার বলে নিরাপদ আশ্রয়স্থল আমার পায়ের নিচে। সত্যি বলছি, প্রেমিকের পায়ের নিচে প্রেমিকার নিরাপদ আশ্রয়স্থল। পাখি, কেন বুঝছো না? তুমি আমার প্রেমিকা নও, আর আমি বিবাহিত। তুমি এটা জানো, আমার জান প্রাণ জুড়ে শুধু কথার অস্তিত্ব বিরাজমান। এই জীবনে কেন, পর জীবনেও তার স্থানে বসাতে পারবো না। তুমি শুধুমাত্র আমার একটা ভালো ফ্রেন্ড, এইটুকুই। কিন্তু আজ যা করলে, লজ্জা করে তোমাকে ফ্রেন্ড ভাবতে। কিসের বিয়ে? যে মেয়ে তোমাকে এতিম বলে গালি দেয়, বিয়ের রাত থেকে এই পর্যন্ত স্বামীর অধিকার দেয়নি তোমাকে, সে আবার বউ? আমি সেই দিন সব শুনেছি রাজ। শোনো, আমি তোমাকে ভালোবাসি। আমি শুধু এইটুকু জানি। আর হ্যাঁ, কথা তো তোমাকে ডিভোর্স দিতে বলেছে, দিয়ে দাও। জানি না কত ছেলের সাথে কি না কি আছে। তুমি শুধু আমার বন্ধু বলে বেঁচে গেলে। কি কথা? খারাপ কে বলছে তোমায়? আর হ্যাঁ, কথা এখন আমার বউ। আর আল্লাহর পবিত্র কালেমার বন্ধন কখনো ছিন্ন হতে পারে না। আর তোমার কিভাবে সাহস হয় আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে কথা বলতে? হ্যাঁ হ্যাঁ, আরো মারো, তাও বলবো আমি তোমাকে ভালোবাসি। তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না, বুঝছো? আচ্ছা, তোমার কথাটা রাখলাম। দিনে কখনো ইচ্ছে করে তোমার সামনে আসবো না, কিন্তু রোজ রাতে ভূত হয়ে আসবো, কারণ তুমি রাতে আসতে নিষেধ করনি। সত্যি বাবুটা অনেক ভালো। আল্লাহ রক্ষা করো আমায়। এই মেয়েটিকে তুমি কি লজ্জা শরম কিছুই দাও নাই? লজ্জা শরম থাকলে প্রেম হয় না। তুমি বের হো বলছি আমার রুম থেকে। এখন বের হো প্লিজ। পাখি, কথা দেখে ফেললে কি ভাবে? আচ্ছা রাজ, তোমাকে জড়িয়ে ধরি। কি বাজে বলছো, বের হবা কিনা? আচ্ছা, সাথে একটা পাপ্পি, কেমন? আল্লাহ, কোন বিপদে ফেললে আমায়। এইটার চেয়ে ফুতের হাতে মরাও ভালো ছিল। আচ্ছা, সবাই ঘুমাচ্ছে মনে হয়, কথা ভাবে এই ঘুমালো। আমি একটা অ্যালার্ম দিই, কেমন? আ বলে যেই চিল্লানি দিবি, ঠিক তখনই মুখটা ধরে ফেললাম। হাতটা ছাড়িয়ে আস্তে আস্তে বলতে লাগলো, এই তো বাধ্য ছেলে। এই বলে চড়াই ধরে পাপ্পি দিল। আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি, কিছু বলার শক্তি নেই। আচ্ছা চলি। যান। মনে রাখবেন, পাখি নামে আমার কোনো বন্ধু ছিল না। আজ বন্ধুত্বটাও নষ্ট করলেন। আচ্ছা, অ্যালার্মটা দেয় কেমন? না না, তোমার পায়ে পড়ি, প্লিজ যাও। কথা উঠে পড়বে। আচ্ছা, গেলাম, কেমন? শুভরাত্রি। এই বলে চলে গেল। মনে মনে ভাবছি, যাক, আপদটা বিদায় হলো। আল্লাহ এর চেয়ে ফোদের হাতে ফেলো আমাকে, আফসোস নেই। তাও এমন গুন্ডির হাতে না। কি করব, সবাই ব্ল্যাকমেল করে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে দেখি কে যেন দরজায় লক করেছে। তাই গিয়ে দরজা খুলতেই একটা শখ খেলাম। আজ কথা হঠাৎ আমার পছন্দের নীল কালারের শাড়ি পরেছি। আজকে আবার শুক্রবার,
তাই অফিস বন্ধ। তাই ভাবলাম কথা কি নিয়ে একটু ঘুরতে বের হব। মনে মনে ভাবছি কথা কি রাজি হবে। এই রাজ, কই হারায় গেলে? অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছো, কিছু বলছো না যে? না, একটা কথা বলবো। আচ্ছা, কি বলবা বলো। তোমার তো 5 দিনের বউ আমি, শর্ত মোতাবেক যা ইচ্ছা করতে পারো। কথার মুখে বউ ডাকটা শুনতেই মনটা শিহরিত হয়ে উঠল। কি জানি বলবা, বলো না কেন? বলছিলাম আজ শুক্রবার, ছুটির দিন, চলো না বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তবে আজ তোমার নীল পাঞ্জাবিটা পরবে কেমন? আচ্ছা ঠিক আছে। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে যখনই বের হব তখনই দেখি কথার হাতে ফোনটা ক্রিং ক্রিং শব্দ হচ্ছে। একবার রিং হতেই কথা ফোনটা ধরল। ফোনটা ধরতেই হ্যালো জানু, কেমন আছো? এতদিনে তোমার মনে পড়লো তোমার জানুটাকে? জানো না আমি অসুস্থ ছিলাম। সরি সরি সরি, এতগুলো সরি কি করবে বলো? অফিসে এত কাজ ছিল যার জন্য ফোন দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কেমন আছো? তোমাকে ছাড়া ভালো থাকি কিভাবে বলো? আমার মনটা যে তোমাকে দিয়ে দিয়েছি। আচ্ছা তুমি কেমন আছো? তোমার মতোই আছি। আচ্ছা তুমি কি ওই এতিমটাকে ডিভোর্স দিয়েছো? আর হ্যাঁ, আমি আগামী সপ্তাহে আসতেছি, কেমন? কি বললা তুমি? তুমি আসতেছো? আর হ্যাঁ, 5 দিনের? আজকে 3 দিন 2 রাত পরে ডিভোর্স নিয়ে নেব। তুমি কোনো চিন্তা করো না, কেমন? ওহ রিয়েলি? আচ্ছা জানু, মিচু, পরে কথা হবে। ওকে, সেম হিয়ার, বাই, মিস ইউ সুইট হার্ট। এইদিকে দূরে থেকে কথাগুলো শুনছিলাম, তাই ইচ্ছাকৃত ভাবেই বললাম, তুমি চাইলে আজ বাহিরে নাও যেতে পারো। আমি যাব, আর আমি চাই না কাউকে কথা দিয়ে কথার অমর্যাদা করতে। তুমি চলো। আর হ্যাঁ, আমার ডিভোর্সের কথাটা মনে রেখো, কেমন? ডিভোর্সের কথাটা শুনে আবারও মনের মাঝে ঝড় বইতে থাকলো। কি করব? যে পাখি ঘর বোঝে না তাকে মুক্ত করে দিয়েই সেও। ঘুরতে যাবে না? লেট হয়ে যাচ্ছে তো। চলো। এই বলে গাড়িতে করে ছোটবেলায় যেখানে বেশি যেতাম সে কাশফুলে ঘেরা নদীর ধারে, শহর থেকে 7 কিলোমিটার দূরে, নিরিবিলি পরিবেশ, অনেক ভালো একটা জায়গা। কত স্মৃতি লুকিয়ে আছে এখানে শৈশবের। রাজ, রাজ, ওই যে দেখো দূরে অনেকগুলো শাপলা, কি সুন্দর না? অনেক সুন্দর, তবে আজকার আগমনে আরো সৌন্দর্যতা বৃদ্ধি পেয়েছে। মানে কি বললা? কার আগমনে সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে? বলেছিলাম বসন্তের ফুলের আবাসে ফুলগুলো আজ আরো সুন্দর দেখাচ্ছে। ও তাই বুঝি। জানো রাজ, মনে হচ্ছে এই জায়গাটাতে কত এসেছি, অনেক পরিচিত লাগছে পরিবেশটা। একবার বলতে চাইলাম যে শৈশবের সেই স্মৃতিগুলো বৃষ্টি সেজা ডিঙি নৌকায় করে শাপলা ফুল তোলা, দুজন একসাথে কদম ফুল পেকে একে অপরকে ছিটানো। কিন্তু কি বলবো, যে স্মৃতিগুলোই ফুলে গেছে তার মনে স্মৃতিগুলো জাগিয়ে তুলে কি লাভ? তাই বললাম অনেক জায়গা মাঝে মাঝে মনে হয় অনেক চেনা, অনেক পরিচিত, কিন্তু বাস্তবে তা না। তাই মনে হয়। আচ্ছা রাজ, চলো ওই দিকটায় গিয়ে বসি, কেমন? চলো, ভালোই দেখাচ্ছে নদীর ধারে কাশফুলগুলো। সত্যি রাজ, জানো কাশফুল আমার অনেক পছন্দ। অনেকদিন পর দেখলাম এই সাদা মেঘের বেলা। সাদা মেঘের বেলা কি? তুমি জানো না, সাদা মেঘের বেলা মানে কাশফুল। আমি ভালোবেসে ডাকি সাদা মেঘের বেলা। ও আচ্ছা, এইভাবে কথা বলতে বলতে বিকেল হয়ে যায়, তাই কথাকে বললাম চলো বাসায় যাই। চলো। একটা গাড়ি নিয়ে বাসায় রওনা দিলাম, কিন্তু শেরপুর কলেজের মোড়ে আসতেই দেখি জিম নামের সেই মেয়েটা রাস্তার সাইডে স্কুল ড্রেস পরা, সাথে স্কুল ব্যাগ নিয়ে কাঁদছে। তাই কথাকে বললাম, আচ্ছা কথা, তুমি যাও, আমার শহরে একটা দরকার আছে, কেমন? আচ্ছা রাজ, সাবধানে থেকো। বলে কথা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। এদিকে তাড়াহুড়ো করে জিমের কাছে যেতেই দৌড়ে সে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই চাপু, কাঁদছো কেন? স্কুলের ম্যাডাম কি বকা দিছে? না ভাইয়া, তুমি তো জানো আপন বলতে এই দুনিয়ায় তুমি আর মা। জানো মাটা অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ডাক্তার বলেছে টাকা লাগবে। কি করব ভাইয়া? তোমার বাসা কোথাও তাও জানি না, কি করব? রাস্তায় দাঁড়িয়ে প্রার্থনা করছি
আল্লাহ যেন তোমাকে পাইয়ে দেয়। ভাইয়া প্লিজ আমার মাকে বাঁচাও প্লিজ। ভাইয়া একটাই মাত্র থাকার অবলম্বন আমার ভাইয়া। সারা জীবন তুমি যদি চাও তোমার দাসী হয়ে থাকবো। প্লিজ আমার মাকে বাঁচিয়ে দাও। কি বলছিস? তোর মা তো আমারও মা। এই বলে চিমকে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে জানতে পারলাম ও নেগেটিভ রক্ত লাগবে। ব্লাড ব্যাংকে কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না, আর রক্ত না পাওয়া গেলে রোগী বাঁচবে না। আচ্ছা ডাক্তার, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আমি রোগীকে রক্ত দিব। আচ্ছা চলেন। এদিকে রক্ত দেওয়ার পর জিমের মা অনেক অসুস্থ হয়েছে, আর ওইদিকে জিমকে রেখে বাসায় এসে পড়লাম। রাজ, কি এত লেট হলো কিভাবে? না, একটা কাজ ছিল। বলতেই দেখি পকেটে থাকা ফোনটা কাঁপছে, তাই ফোনটা ধরলাম। ফোনটা ধরতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কি হয়েছে অপরিচিতা? কি হয়েছে অপরিচিতা? বলো আমায়, কি হয়েছে? বলবে তো আমায়। রাজ, আমার শেষ অবলম্বনটাও শেষ হয়ে যাচ্ছে। এই বলে কাঁদতে লাগলো। হঠাৎ রাইসার কথা মনে পড়ল। কিছু হয়নি তো মেয়েটার? কেমন জানি বুকের মাঝে রক্তক্ষরণ হতে লাগলো। অজান্তেই চোখের 2 ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল। হাতটা কাঁপতেছে, তাই আবারও জিজ্ঞেস করলাম, কি হয়েছে রাইসার? কিছু হয়েছে? কথাটা বলতে গলাটা ধরে এলো। না রাজ, রাইসার কিচ্ছু হয়নি। এই বলে আবারও কাঁদতে লাগলো। কি হয়েছে বলবে তো? কান্না থামাও প্লিজ। রাজ জানো, আমার শেষ ছায়াটুকু বাবা আজ স্ট্রোক করেছে। স্যারের স্ট্রোকের কথাটা শুনতেই মনটা খারাপ হয়ে গেল। কি বলে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। বিয়ের পরই স্বামীকে হারিয়েছে মেয়েটা। একটা মেয়ে, তারও মৃত্যুর দিন গুনতেছে, আর শেষাশ্রয় বাবাটাও এই অবস্থা। কি বলবো তা বুঝতে পারছি না। রাজ, কি হয়েছে? কাঁদছো কেন? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি হসপিটালে। কি রাজ, কোথায় যাবে তুমি এত রাতে? খাওনিও তো এখনো, আর এইভাবে মেয়ে মানুষের মতো কাঁদছো কেন? বলবা তো কি হয়েছে? না, তেমন কিছুই হয়নি। আমার এক জায়গায় যেতে হবে, আমি আসি। রাজ, শর্ত মোতাবেক আমি তোমার বউ, আমি জানতে চাচ্ছি কি হয়েছে, কাঁদো কেন? কথার মুখে বউ ডাকটা শুনে মনের মাঝে অজানা এক অনুভূতি শিহরে পড়ল। কি হচ্ছে বলবা না? আর যেখানে যাবে খেয়ে যাবে। শোনো তাহলে, আমার অফিসের বস মারা গেছে। ও আচ্ছা ঠিক আছে, খেয়ে যাও কেমন? এদিকে কথার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে হ্যাঁ সূচক জবাব দিলাম। এদিকে কথা টেবিলে খাবার সাজিয়ে ডাকতেছে, তাই ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। এদিকে দুজনে বসে খাবার খাচ্ছি। হঠাৎ কথা বলতে লাগলো। রাজ, তোমাকে একটা কথা বলবো। বলো, কি বলবা? রাজ জানো তো, কাউকে কথা দিলে তা রাখতে হয়। তা তো অবশ্যই। রাজ, তোমার কথা মতো আগামী পরশু আমাকে ডিভোর্স দেবে কেমন? আর এটাই তুমি কথা দিয়েছো। আজ শর্তের 3 দিন। এদিকে কথার এমন কথা শুনে খাবার মাথার তালুতে উঠে গেল। আস্তে খাবে না, না করে খেলে তো তালিতে উঠবেই। মনে মনে বলতাম, খাওয়ার সময় কথাটা না বললেও পারতে। কি ভাবছো রাজ? তোমার আর আমার ডিভোর্সের কথাই তো ভাবছো। তুমি ঠিক বলেছ। চিন্তা করো না, ঠিক সময় ডিভোর্স লেটার পেয়ে যাবে। ও রাজ, বাঁচালে আমায়। জানো, সজীব না আগামী সপ্তাহে দেশে আসতেছে, আর সজীব দেশে এসে এই বিয়ের কাজটা সেরে ফেলতে যাচ্ছে। ও আচ্ছা, ভালোই হবে। যাকে ভালোবাসো তাকেই পাবে। রাজ, দোয়া করো আমার আর সজীবের জন্য। তা তো অবশ্যই। আচ্ছা আমি উঠি, আমার হসপিটালে যেতে হবে। তুমি তো কিছুই খেলে না, আর তোমার মেয়েটাকে কাল একটু বাসায় নিয়ে আইসো তো। আর তোমার বউটাও অনেক মিষ্টি। এদিকে কথার কাছে অপরিচিতার কথা শুনে অনেকটা অবাক হলাম। রাইসা আমাকে পাপাই বলে ডাকে, কারণে কথা মনে হয় অপরিচিতাকে আমার স্ত্রী ভেবে নিয়েছে। মনে মনে ভাবলাম সত্যিটা বলে দেই, আবার ভাবলাম না থাক, সত্যিটা বলেই কি হবে। কি ভাবছো? না কিছু না, চলি, আমার আসতে সকালও হতে পারে। ও আচ্ছা, দেখে যেও। আচ্ছা আসি। এখন এই বলে চলে গেলাম হসপিটালে। গিয়ে দেখি রাইসার অপরিচিতা স্যারের মাথার কাছে বসে আছে। বাবাই, তুমি আসছো? তুমি দেখো, মম কান্না করতেছে। তুমি বলো না বাবাই, মম যেন কান্না না করে।
জানো বাবাই, মম কান্না করলে আমারও কান্না আসে। এদিকে চেয়ে দেখে অপরিচিতা স্যারের কাছে বসে কাঁদছে। তাই কাছে গিয়ে বললাম, চিন্তা করো না তুমি, স্যারের কিছুই হবে না। রাজ, কি করব বলো? বাবাই যে আমার শেষ আশ্রয়। রাজ বাবা, এসেছো তুমি? স্যার বলেন। রাজ, আমি তোমার বাবার মতো। আমি জানি আমি দুনিয়ার অল্প কিছুক্ষণের মেহমান, তাই আজ তোমাকে কিছু কথা বলতে চাই। এই কথাগুলো অনেকদিন আগে থেকেই বলবো ভাবছি। আচ্ছা স্যার, কি বলছেন বলেন। জানো রাজ, আমার মেয়েটা এতটাই অভাগিনী, জন্মের দিন তার মাকে হারিয়েছে। মায়ের দুধটুকু খেতে পারিনি, হসপিটালের বেডে রেখেই চলে যায় না ফেরার দেশে। আর তখন মেয়েটার কষ্ট হবে ভেবে আমি আর কখনো বিয়ে করিনি। জানো, জীবনের প্রতিটি পদে পদে মেয়েটি কষ্ট পেয়েছে। জানো রাজ, কতটা ভালো ছেলে দেখে বিয়ে দিলাম মেয়েটাকে। বছর হতে না হতেই রাইসা যেদিন পৃথিবীতে আসে, সেদিনই অপরিচিতা মায়ের মতো তার স্বামীটাও চলে যায়। জানো, মেয়েটাকে সেদিন সান্ত্বনা দেওয়ার ভাষাটাও হারিয়ে ফেলেছিলাম। আর একটা মেয়ে রেখে গেছে রাইসা, তার জন্য মৃত্যুর দিন গুনতে হচ্ছে। বলো, মেয়েটা কী এমন অপরাধ করেছে যার জন্য কাছের মানুষগুলো থেকে দূরে সরিয়ে দিচ্ছে? জানো রাজ, এতদিন যেটুকু বুঝেছি, আমার মেয়েটা তোমাকে ভালোবেসে ফেলেছে। জানি না তোমাকে বলেছে কি না। আমি তো থাকবো না, তাই বলছিলাম তুমি রাইসার বাবা হয়ে থাকো। এদিকে স্যারের কথা শুনে পায়ের নিচে মাটি সরতে লাগলো। আমি কেমন রাইসার বাবা হব? বিবাহ নামক শৃঙ্খলে আমি যে চাপত্য, আমার হৃদয়ের আকাশটা যে একজনকে লিখে দিয়েছি, সে যে আমার ছোটবেলার খেলার সাথে কথা। রাজ বাবা, কিছু বলো, আমি তো চলে যাচ্ছি, তাই মেয়েটাকে তোমার কাছেই রেখে গেলাম। স্যারের কথা শুনে আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। কি বলবো তাই চুপ করে আছি। হঠাৎ অপরিচিতা স্যারকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বাবা, ওঠো বাবা, আমাকে কার কাছে রেখে মার মতো চলে গেলে? সারা জীবন কি আমি হারাবই? ওঠো না বাবা, ওঠো, প্লিজ ওঠো। এইদিকে অপরিচিতাকে কি বলে সান্ত্বনা দিব ভেবে পাচ্ছি না, তাই বললাম কেঁদো না, সবার বাবা মা তো চিরকাল থাকে না। জানো রাজ, আজকে আমার শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেললাম। জন্মের পর মাকে হারালাম, বড় হতেই বিয়ের পর স্বামীকে হারালাম, আজ আবার শেষ আশ্রয় বাবাটাকেও হারাইলাম। একটা মেয়ে আছে, সেও মৃত্যুর পথযাত্রী। কেন আল্লাহ আমার সাথে এমন খেলা করছে বলতে পারো? প্লিজ কান্না করো না। কে বলছে কেউ নেই? আমি তো আছি। বাবাই, বাবাই, মা কান্না করে কেন? নানু ভাইয়ের কি হয়েছে বলো না বাবাই। এদিকে রাইসার কথার জবাব কি বলে দিব ভেবে পাচ্ছি না, তাই বললাম, মহারানী, তোমার নানা ভাই না ফেরার দেশে চলে গেছে। সকালে স্যারকে মাটি দিয়ে অপরিচিতা আর রাইসাকে বলে বৃষ্টিতে কাক ভেজা হয়ে পাশে এসে শখ খেলাম। দেখি কথা বৃষ্টিতে ভিজতেছে, মনে হচ্ছে আজকের বৃষ্টিটা পূর্ণতা পেয়েছে। কথার আবেশে খুব ইচ্ছে করছে কথার সাথে ভিজতে, কিন্তু তা সম্ভব নয়। কথা তো আমাকে কখনো মন থেকে স্বামী মনে করিনি। এই রাজ, কখন আসলে? আসো, বৃষ্টিতে ভিজি, অনেক ভালো লাগছে ভিজতে। আচ্ছা তুমি ভিজো, কেমন? আমার ভালো লাগছে না। এই বলে রুমে এসে ড্রেস চেঞ্জ করে বিছানায় গাটা এলিয়ে দিতেই ঘুমিয়ে গেলাম। এদিকে দেখছি যে কে জানি কথাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে চিরদিনের জন্য। আর আমি বলছি, কথা প্লিজ যেও না, আমি যে তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আমি যে তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। এই বলে অনেকটা কেঁদে দিলাম। এই রাজ, ওঠো, কত বেলা হলো, জানি না রাতে খেয়েছো কিনা। এই রাজ, ওঠো। এদিকে কথাটাকে ঘুম ভাঙতেই কথাকে জড়িয়ে ধরে বললাম, কথা প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া সত্যি বাঁচবো না, প্লিজ তুমি যেও না। ওই রাজ, কিছু স্বপ্ন দেখেছো? কিছু? তুমি জানো না আমি সজীবকে ভালোবাসি, আর তাকে ছাড়া আমি যে থাকতে পারবো না। আর আজ 4র্থ দিন, কাল আমাকে ডিভোর্স দিবে তুমি। তুমি আমাকে কথা দিয়েছো, তাই কথার বরখেলাপ করবে না অবশ্যই। ও, আমি তো ঘুমের ছলে ভুলে গিয়েছিলাম। এই কথা আমার সেই শৈশবের কথা না, এই তো সজীবের কথা। কি রাজ, কিছু বলছো না যে? এদিকে কথার কথা শুনে মনের মাঝে পাহাড় সমান কষ্ট নিয়ে বলতে লাগলাম, আর তোমার সাথে মজা করেছি। জানো না আমার মেয়ে রাইসা আছে।
রাজ, তুমিও আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। ও আচ্ছা, সরি ভয় পাইয়ে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, চলেন মিস্টার, খাবার রেডি করা। এদিকে টেবিলে বসে খাবার খাচ্ছি, হঠাৎ কথা বলতে লাগলো। রাজ, কাল সারা রাত কোথায় ছিলে? তোমাকে তো বললাম, ওই যে স্যারের স্ট্রোকের কথা। ও, আমি মনে করেছিলাম তুমি অপরিচিতা, ও সরি, তোমার বউয়ের কাছে গিয়েছিলে। আর হ্যাঁ, আমাকে বলেই যেতে পারো, রাত কাটাতে পারো, কারণ হাজার হলেও বউ, আবার একটা মেয়েও আছে। মনে মনে ভাবলাম সত্যিটা বলবো, না থাক, যাকে হাসপাতালের কথা বলতাম বিশ্বাস করলো না, তাকে সত্যিটা বলেই বা কি। তাই বললাম হ্যাঁ সরি, এরপর সত্যি বলবো, কেমন? আচ্ছা, কোনো ব্যাপার না, বউয়ের কাছে থাকতেই পারো। ঠিক বলেছেন। এদিকে চোখ দিয়ে অশ্রু ফোঁটা ছড়বে বলে। রাজ, তোমাকে একটা কথা বলি, কেমন? বলো, কি বলবি? আমাকে কিছু টাকা দেবে? কত লাগবে বলেন? আচ্ছা রাজ, ভালো ব্র্যান্ডের ঘড়ি কিনতে কত টাকা লাগবে? একই রকম 2টা ঘড়ি। ও, আর 10,000 লাগতে পারে। আচ্ছা, ড্রেসিং টেবিলের উপর মানিব্যাগে আছে 15,000 আছে, ওইটা দিয়ে চালিয়ে নিও, কেমন? রাজ, বলবে না ঘড়িটা কার জন্য কিনবে? জানি তো, তোমার কোনো প্রিয়জনকে দিবে ঘড়িটা। ঠিক বলেছ রাজ, সজীব কতদিন পর দেশে আসছে, তাই ভাবছি 2টা ঘড়ি কিনবো, একটা আমার আর একটা সজীবের। ও আচ্ছা, ঠিক আছে। বলতেই তো দেখি রাইসা ফোন দিয়েছে। হ্যালো বাবাই, তুমি কোথায়? মম সকাল থেকে কিছু খাচ্ছে না, তুমি আসো তো বাবাই। তোমার মমকে দাও তো মামুনি। বাবাই, মম কান্না করতেছে জানো বাবাই, মম তোমাকে ফোন করতে বারণ করেছে, আমি লুকিয়ে ফোন করেছি। বাবাই, ভালো করেছি না? জানো বাবাই, মমের কান্না দেখে আমিও কান্না করেছি। মামুনি, কান্না করো না, কেমন? আমি আসতেছি। কোথায় যাবে? রাইসা ফোন দিয়েছিল, বাসে যেতে বলতো। ও, তোমার তো মেয়ে আছে, ভুলে গিয়েছিলাম। আচ্ছা আমি আসি, কেমন? আচ্ছা যাও, কেমন? এদিকে স্যারের বাসে গিয়ে দেখি অপরিচিতা রুমে বসে কাঁদছে, আর রাইসা তার মমকে বলছে, মম, তুমি কেঁদো না প্লিজ, তুমি কেঁদো না, চলো খাবে, চলো মম। জানো, প্রতিদিন তুমি খাইয়ে দিতে, আজ আমি তোমাকে খাইয়ে দিব, কেমন? ওই মম, কথা বলো না কেন? আর কান্না করো না, কেমন? তুমি কান্না করলে আমারও যে কান্না পায়। মম, বাবাইকে বলেছি, বাবাই আসবে, একদম কান্না করো না। রাইসা মামুনি, তোমায় বাবাইকে আর ফোন দিও না, আমাদের কেউ নেই পৃথিবীতে। কে বলছে তুমি আছো? বাবাই আছে না? তুমি বাবাইকে একটু ভালোবাসো না, বাবাইয়ের সাথে কথা বলো না। তুমি যদি অমন করো তাহলে আমিও তাড়া হয়ে যাব, তখন দেখতে পাবে, ধরতে পাবে না। রাইসা মা, আমার এমনভাবে বলিস না প্লিজ, এই পৃথিবীতে তুই যে আমার শেষ সম্বল, তোর চাঁদ মুখটা দেখেই যে বেঁচে আছি আমি। এই বলে চড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এদিকে দরজায় দাঁড়িয়ে মা মেয়ের কথাগুলো শুনে নিচের অজান্তেই চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নামতে শুরু করেছে। মা, তুমি বাবাইকে ভালোবাসো না? মারে, তোর বাবাইকে অনেক ভালোবাসিস রে, কিন্তু কি মুখ নিয়ে বলবো যে আমি তোর বাবাইকে ভালোবাসি? সে তো বিবাহিত, আমি হচ্ছে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ। জানি না তোর বাবাইকে পাবো কিনা, তবে তোর বাবাইটা সত্যি অনেক ভালো রে, অনেক ভালোবাসি তোর বাবাইটাকে। আর আমাকে ভালোবাসো না? মারে, তুই যে আমার জীবন। এই বলে জড়িয়ে ধরলে রাইসাকে। এদিকে মা মেয়ের ভালোবাসা দেখছি আর চোখের জল ফেলছি। হঠাৎ মম দেখো, বাবাই আসছে, দেখো তো মম, বাবাই কান্না করতেছে। এই বলে দৌড়ে সে চাপটে ধরে বলতে লাগলো, বাবাই দেখো, মম কান্না করতেছে। তুমি আমার মমকে কেন কষ্ট দাও? জানো না, মমকে কষ্ট দিলে মহারানী কষ্ট পায়। এখন থেকে মমকে বেশি করে ভালোবাসবে। আমি খাবার নিয়ে আসছি, মমকে খাইয়ে দেবে, এটাই তোমার শাস্তি।
এদিকে রাইসার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেছি। কি বলবো, অপরিচিতার দিকে তাকিয়ে দেখি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবাই, এই নাও খাবার, মমকে খাইয়ে দাও। এই বলে খাবার প্লেটটা হাতে দিয়ে অপরিচিতাকে টেবিলে এনে বসালাম। বাবাই, দাও না কেন খাইয়ে মমকে। মম, তুমি খাও। এদিকে মনে মনে ভাবছি কি করব, তাই বললাম, শোনো, পৃথিবীতে কারো বাবা মা চিরকাল বেঁচে থাকে না, তাছাড়া রাইসা তো আছে, ওকে নিয়ে বাঁচতে হবে। এই বলে খাইয়ে দিলাম রাইসার অপরিচিতাকে। দেখছো মা, বাবাই তোমাকে কত ভালোবাসে। তোমার বাবাইটা অনেক ভালো, ঠিক তোমার মতো। দেখতে হবে তো বাবাইটা কার। এই বলে কি জানি নিয়ে আসতে বাহিরে গেল। তুমি ওর কথাই কিছু মনে করো না রাস। কি করব, মেয়েটা দুষ্টুমি করে, আর আমি জানি তোমার হৃদয় জুড়ে শুধু কথার বিস্মৃতি, আর রাইসার কথার জন্য ক্ষমা প্রার্থী। না, কিছু মনে করি নাই, ওই তো আমার মেয়ের মতোই। আচ্ছা আমি আসি, কেমন? পরে আবার আসবো। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য চিন্তা করো না। ঠিক আছে বলে একটা গাড়িতে করে আসতেছি। এদিকে নিউ মার্কেটে নেমে অফিসের একটা ফাইল কিনতেছি, হঠাৎ চোখ যায় রাস্তার পাশে একটা ফেরিওয়ালার দিকে। একজোড়া দুল অনেক পছন্দ হয়, দুলটা কথাকে অনেক মানাবে। দুলটা কিনে নিয়ে ভাবছি ও কথা তো আর আমার না, তাই বাসে এনে ডায়েরিটার মাঝে রেখে দিলাম। আর অনেক কিছু লিখে রাখলাম, দুঃখ বেদনা, না বলা কিছু কথা ডায়েরির মাঝে, যে কিনা আমার সবচেয়ে ভালো বন্ধু। কখন আসলে? এই তো একটু আগে। ও আচ্ছা, রাত 9টা বাজে, চলো খেয়ে নেবে। চলো। এদিকে খাওয়া শেষ করে রুমে এসে ভাবছি আজ চতুর্থ দিন শেষ, তাই রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে বলতে লাগলাম, হে আল্লাহ, ছোটবেলা থাকতেই মাকে নিয়ে গেছো, কাছ থেকে দুধটাও খেতে দাওনি। একটু বুঝতে শিখেছি যখন, তখন যাকে মা বলে ডাকতাম সেই বাবাটিকেও নিয়ে গেলে, আমার জন্ম দিলে তাও কিছু বলিনি, অবশ মনে প্রেমের সৃষ্টি করতে ভালোবাসলাম কথাকে, কিন্তু তার মনেও আমাকে জায়গা দিলে না। কাল তোমার পবিত্র কালামের বন্ধন থেকে মুক্তি দিব। আল্লাহ, তোমার কাছে কিছু চাইব না, আমার জীবনে আমার ভালোবাসাটা যেখানেই থাকুক, আমার জীবন আমার ভালোবাসাটা যেখানেই থাকুক ভালো থাকুক। আজ সকাল সকাল ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে কোর্টে গিয়ে ডিভোর্স পেপারটা রেডি করে আমার সাইনটা দিয়ে নিয়ে আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, রুমে লক করছি কিন্তু রুম খুলছে না। এই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখি কথা ফ্লোরে পড়ে আছে, তাই কথাকে গিয়ে ধরতেই দেখি জ্বরেকা পড়ে যাচ্ছে, তাই বিছানায় তুলে শুইয়ে দিলাম। কী করব বুঝতে পারছি না, মনে হচ্ছে সেদিন বৃষ্টিতে ভিজে জ্বর আসছে, তাই তাড়াহুড়ো করে মাথায় পানি দিলাম, জ্বর একটু কমছে। এদিকে সারা রাত কথার মাথায় জলপট্টি দিতে দিতে কথার ওপরেই ঘুমিয়ে যাই ক্লান্ত থাকার জন্য। ওই ছোট লোক ফকিরের বাচ্চা, তোর কিভাবে সাহস হয় আমার উপর শুয়ে থাকতে? জানিস না তোর মতো এতিমকে করুণা করেছি, তোর শর্তের সময় কালকে শেষ হয়ে গেছে। এই বলে ঠাস ঠাস করে চর মারল। এই 5 দিন অভিনয় করতে করতে ক্লান্ত আমি, তুই আমাকে ডিভোর্স দিবি এই মুহূর্তে। জানি আমি ছোট লোক, এতিম, এটাও জানি। আপনার সাথে চাই না, 5 দিন শর্ত দিয়েছিলাম, কারণ আমি আপনার কাছে 7 জনম থাকতে চাইনি। আমি চেয়েছিলাম একটা জনম, তা আমার কপালে সেই সারাটা জীবন লাঞ্ছনায় কেটেছে। কী করব বলেন, এতিম তো, তাই আপনার ভালোবাসাটা চেয়েছিলাম, কিন্তু ভালোবাসার শব্দটা আমার জীবনের সাথে বড্ড বেমানান, তাই আপনাকে সারা জীবন পাবো না জেনে 5টা দিন চেয়েছিলাম, আমি পেয়েছি। আর 5 দিনে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, এই জন্য পারলে ক্ষমা করে দিয়েন। তোর মতো লুচ্চাকে ক্ষমা করা যায় না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি, এইটা আমার বাবার বাসা। তোর মতো এতিম থাকবে তুই এতিমখানায়, আশা করি বের হয়ে যাবি ডিভোর্স লেটারটা দিয়ে। এদিকে দরজার দিকে চেয়ে দেখি রাইসা আর অপরিচিতা। ও তোমার বউ আর মেয়েও এসে পড়েছে, দেখো।